সেন্ট মার্টিন দ্বীপে এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে কি চলতেছে এটা নিয়ে আমি খুবই কনফিউজড কেন সেটা আলোচনা করার আগে কি চলতেছে সেই ব্যাকগ্রাউন্ড একটু দেই। সেটা হচ্ছে যে মায়ানমারে তো আভ্যন্তরীণ বিদ্রোহী পার্টির সাথে মায়ানমার সরকারের টানাপোড়েন চলতেছে দীর্ঘদিন ধরে। আরাকান আর্মি এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে মায়ানমার সরকারের সাথে ফাইট করতেছে দীর্ঘদিন ধরে। তো সেটা সাম্প্রতিক সময়ে আরও প্রকট আকার ধারণ করছে, এটা আমরা খবরে খবরে জানি অনেক আগে থেকেই। সেটার ফল আউট বাংলাদেশে এসে পড়ে নাই আর কি, রিসেন্টলি পড়া শুরু করছে। তাদের এই গোলাগুলির কারণে বাংলাদেশের সেন্ট মার্টিন নদীতে যে নাফ নদী দিয়ে যাতায়াত করে, সরি সেন্ট মার্টিন তো আমি সেন্ট মার্টিন গেছি বেশ একাধিকবার। তো বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যায়, যাওয়ার পথে নাফ নদী পরে যুদ্ধ আমার মনে পড়ে। যা হোক, তো আম, তো ওই দিক থেকে যখন গুলি করে সশস্ত্র বাহিনী, এদিকে বাংলাদেশের সীমান্তের দিকে গুলি এসে পড়ে। বাংলাদেশের অনেকের পায়েটায় গুলি লাগছে, নৌকাতে গুলি লাগে, এই কারণে এই ভয়ে কেউ চলাফেরা করতেছে না। তো যেই কারণে সেন্ট মার্টিনে যারা ঘুরতে গেছিল এরা সবাই লকড হয়ে গেছে সেখান থেকে আসা যাওয়া করতে পারতেছে না, খাদ্যদ্রব্যের অপ্রতুলতা দেখা দিছে। এবং এই গোলাগুলির কারণে মিয়ানমার সেনাবাহিনী হইতেছে যুদ্ধ জাহাজ ওখানে মোতায়েন করছে সাগরে। তো সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করায় ল্যান্ডের সাইড থেকে হইতেছে বিদ্রোহীরা গুলি করে দিকে, জাহাজের দিকে। তো তাতে করে আরো মানে বাংলাদেশের দিকে গলি মর্টার এগুলো এসে পড়তেছে। তো মানুষ বেসিক্যালি ভয়ে যাতায়াত করতেছে না। ইভেন বাংলাদেশের নৌকাকে লক্ষ্য করে ডেডিকেটেড গুলি করার ঘটনা ঘটছে। তো বেসিক্যালি এই কারণে মানুষজন যাতায়াত বন্ধ করে রাখছে, খাবার দাবার নিয়ে বিপদ। সেটা বুঝতে আমার সমস্যা হচ্ছে না, আমার সমস্যা বুঝতে হচ্ছে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে। দেখেন, আমি এখানে পলিটিক্যাল পয়েন্ট স্কোর করতে আসি নাই যে পাইসি চিপাই আওয়ামী লীগ সরকারকে এখন কিছুক্ষণ আদায়টা খাও যাবো, সেটা করতে আমি বসি নাই। আমি জেনুইনলি বাংলাদেশ সরকারের ভূমিকাটা এখানে বুঝতেছি না, তারা কি ভূমিকা পালন করতেছে। চোরগুলা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কি সার্ভিসটা মানুষকে দেয়, আবার কিছু বললে বলে যে নেতিবাচকতা করবেন। আচ্ছা, এটা গেল সরকারের একটা ভূমিকা। আর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমি বিভিন্ন সময় নানান ধরনের হ্যারেটিক কথাবার্তা বলছি আমার এই চ্যানেলে অসংখ্য সময়, জেনে থাকবেন যে আমি একটা প্রশ্ন সময় উত্থাপন করছি যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি। এগুলো যে সরকারের রেশনের টাকা খেয়ে শান্তির জীবন, হ্যাঁ, গাড়ি পায়। তারপর সেনাবাহিনীতে আমার আত্মীয় স্বজন প্রচুর আছে, ফ্রেন্ডস আছে, রাইট, নাই যে তা না, হ্যাঁ, সেটা তো সারা বাংলাদেশই আছে, তাই বলে কি কথা বলা যাবে না? তো আমার প্রশ্ন হচ্ছে যে তারা সারাদিন, কারণ দেখেন আমেরিকার সেনাবাহিনী হচ্ছে সবচাইতে বিপজ্জনক। আমার এখানে এক ফ্রেন্ড আছে ইন্ডিয়ান, সে ভেটারান, ইউএস ভেটারান, সাবেক ইউএস ভেটারান, মানে 3 বছর করছে, ইউএস আর্মিতে সার্ভ করছে, মিলিটারিতে। এখানে যারা ভেটারান হয় তারা নানান বেনিফিট পায় সরকারের। ওরে বাবার, এইখানে এই কারণে অনেকে, আমার এক ঢাকা ভার্সিটি ডিপার্টমেন্টের এক জুনিয়র ছেলে ইউএস আর্মিতে ভেটারান হিসেবে যোগ দিছে। কয়েক বছর আপনি সার্ভিস করলে তারপর বাকি সারা জীবন হইতেছে আপনার খালি প্লেনে ওঠার জন্য আপনার আলাদা লাইন, তারপর প্লেনে হইতেছে আপনার জন্য আলাদা বাড়তি ব্যাগ আপনি বহন করতে পারবেন। যে কোনো জায়গায় লাইনে আপনাকে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। চাকরি বাকরি যেখানে আপনি আবেদন করতে, যে কোনো কাজে যাবেন আমেরিকাতে একটা আলাদা বক্স থাকে যে আর ইউ ভেটারান, একেবারে যে কোনো কাজে নামবে, রাইট? সো এবং বাড়ি কিনতে গেলে আপনার লোনের রেট কমে যাবে, আপনার জন্য আলাদা, মানে কঠিন অবস্থা ভেটারানদের জন্য, রাইট? তো এই কারণে অনেকে ভেটারানে যোগ দেয় দেশে। এবং এত এত কেন তাদের দাম? কারণ আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ করে বেড়াচ্ছে, রাইট? আপনি এখানে ভেটারান হবেন, হয়ে হইতেছে খালি সুবিধা নেবেন, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে পাঠানো হবে, এই কি জানি বলে, ইরাকে পাঠানো হয়, আফগানিস্তানে পাঠানো হয়, এরকম অনেক ভেটারানের সাথে আমার কথা হয়েছে। তাদের স্টোরি শুনছি, বেশিরভাগই পঙ্গু হয়ে যায়। একজনের ঘটনা শুনছিলাম, বেচারা আমার সাথে কান্না করে, অঝোর ধারায় কান্না করতেছিল আমার সামনে বসে। জাস্ট পরিচয় হয়েছে কথায় কথায়, সেও তার মধ্যে ওই লোক নিজের ইমোশন ধরে রাখতে পারতেছিল না। ওনার পরিবারের সাথে ওনার ছাড়াছাড়ি হয়ে গেছে, ওনার ওয়াইফ ওনার বাচ্চা নিয়ে চলে গেছে। সে ভিতরে আফগানিস্তানে ডিপ্লয়েড ছিল। তো হেলিকপ্টার থেকে জাম্প করে যে মাটিতে নামছে, মাটি উঁচা নিচা ছিল, একটু এরকম টিভির মতো ছিল, যে কারণে পড়ে ওর মেরুদণ্ড ভেঙে গেছে। যাই হোক, এবং আপনারা জেনে থাকবেন যে ইউএস আর্মির তে কি পরিমাণ সুইসাইডের ঘটনা ঘটে। ইউএস আর্মিতে সবচেয়ে বেশি, এগুলো কেন বলতেছি আসতেছি আসলে জায়গায়, হ্যাঁ, ইউএস আর্মিতে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটির ঘটনা কিভাবে ঘটে জানেন? এই যারা সারা পৃথিবীতে যুদ্ধ করে বেড়াচ্ছে ওখানে মারা পড়ে না, ওরা তো যথেষ্ট সফিস্টিকেটেড আর্মি, পৃথিবীর সেরা আর্মি, ওদেরকে প্রতিপক্ষরা মারে না। এই ইউএস আর্মি সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য মারা পড়ে সুইসাইড করে, পিটিএসডির কারণে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের কারণে, রাইট? ওরা যখন ফিরে আসে তারপর দীর্ঘদিন পিটিএসডিতে ভোগে, মানসিকভাবে অবসাদে ভোগে, তারপর সুইসাইড করে, এরকম। আমেরিকা সম্ভবত এখন পর্যন্ত সেনাবাহিনী যে যত ডিপ্লয়েড আছে এগুলোর থেকে সম্ভবত 5-8 হাজার এরকম মারা পড়ছে এত বছর যুদ্ধ করে। আর শুধুমাত্র সুইসাইড করে মারা গেছে, নাম্বারগুলো আমার ঠিক যতটুকু মনে আসে, ভুল হইতে পারে, এরকম যে 30,000-এর মতো, মানে ক্রেজি হাই নাম্বার। চিন্তা করেন, এত বছর যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে যত সেনাবাহিনী মারা পড়ে না, শুধুমাত্র সুইসাইড করে যুদ্ধক্ষেত্র থেকে আসার পর সুইসাইড করে মারা পড়ে তার
কত গুণ বেশি, প্রায় 30,000 মতো আমার যতটুকু মনে পড়ে, নাম্বারগুলো যদি ভুল না বলে থাকি। স্কেলিংটা ঠিক থাক না থাকুক, ইয়েটা নাম্বারগুলো ঠিক হোক না হোক, স্কেলিংটা এরকম ক্রেজি, রাইট? তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেশে ইউএস আর্মিতে যোগ দেওয়া মানে কিন্তু পয়সা হালাল করা। মানে আপনি পিকনিক করতে আসেন না, ইউএস আর্মিতে যোগ দেওয়া মানে পিকনিক করা না। কিন্তু সোনার বাংলার সেনাবাহিনীতে যোগ দেওয়া কিন্তু কি পিকনিক করা। কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, কিছু নাই, সারা বছর খাও আর মাস্তানি করে বেড়াও, রংবাজি করে বেড়াও, রাত একেবারে ভাবে গায়ে কোনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কি ডাটে চলে লোকজন, রাইট? এবং হইতেছে তারপর কি করে ইউনাইটেড নেশনসের এখানে গিয়ে করে আরো কিছু বন্দা কামাই নিয়ে করে, কোনো কাজে কোনো রিয়েল কাজ কাম নাই এদের আর কি, বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, রাইট? এবং বাংলাদেশের কখনো যুদ্ধ হবে না, কারণ এটা এমন বাতিল দেশ, কেউ এটাকে আক্রমণ করবে না। এবং যে কারণে এত কথা বললাম, যদি কখনো রিয়েল সভরেন্টি থ্রেটেন্ড হওয়ার প্রশ্ন আসে, যদি কোনো রিয়েল কনফ্রন্টেশনের প্রশ্ন আসে, তখন এগুলো হয়তো সেরকম গর্তে লুকায় থাকে, তখন এদেরকে পাওয়া যায় না। তো সারা বছর আপনাদেরকে পালি কি কাজে? সারা বছর পেলে পুষে এখন হইতেছে বর্ডারের মানুষের নিরাপত্তা নাই, আপনারা কোথায়? আমি যে জিনিসটা বললাম, যেটা আমার মাথায় ঢুকতেছে না, আমি এখনো বুঝতেছি না, আমি কনফিউজ, আমাকে কেউ একটু ব্যাখ্যা করেন তো কি হইতেছে এখানে। সেনাবাহিনী কই বাংলাদেশের? আমি দেখলাম বাংলাদেশের সেনাপ্রধান বলতেছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা প্রতিহত করব। হুমকির মুখে যদি পড়ে তাহলে বাকি রইছে, বাকিটা রইল কি? পাশের হোস্টাইল একটা থেকে, আমাদের নেইবার থেকে, পাশের হোস্টাইল নেইবারের ল্যান্ড থেকে আমাদের ল্যান্ডে গুলি এসে পড়তেছে, মটরাশেল এসে পড়তেছে, আমাদের দেশের মানুষ গুলিবিদ্ধ হইতেছে। আপনি বলতেছেন সার্বভৌমত্ব, আর বাকি রইল কি সার্বভৌমত্ব হওয়ার? এক্সকিউজ মি। এবং যদি ব্যাপারটা যদি এমন হতো একটা ফ্রেন্ডলি দেশ, তারপরও কিন্তু এখানে অলরেডি যুদ্ধ জাহাজ বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন করার কথা, বাংলাদেশের সেনাবাহিনী বর্ডারে ডিপ্লয়েড হওয়ার কথা, শুধুমাত্র মানুষের নিরাপত্তা স্বার্থের জন্য না, বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের জন্য। ওই কি জানি বলে আপনার, ওই সন্ত্রাসী মারুক আর সেনাবাহিনী মারুক, মিয়ানমারের সেনাবাহিনী মারুক বা সরকার মারুক, যেই মারুক, বাংলাদেশের বর্ডারের ভিতরে গুলি আসতেছে, এইখানে নিরাপত্তা বিধান করা বাংলাদেশের দায়িত্ব। এবং বাংলাদেশের তরফ থেকে জিনিসটাকে এভাবে ট্রিট করা হবে যে আমার এখানে গুলি ঢুকতেছে, হাউ যাই নো যে এই গুলিটা মিয়ানমারের সেনাবাহিনী করতেছে না, হাউ যাই নো যে এটা মিয়ানমারের সরকার এটার পেছনে নাই, হাউ যাই নো যে এটা স্টেট লেভেলের কনফ্রন্টেশন, হাউ যাই নো। হ্যাঁ, ওকে ফাইন, তারা বললো যে হ্যাঁ বিদ্রোহী, ওটা ধরে আমি বসে থাকলে হবে না, আমাকে এটা ধরতে হবে যে কোনো কাজে নামতে হলে ওয়ার্স্ট পসিবল সিনারিও হতেছে আমার লিমিটিং ফ্যাক্টর। এখানে ওই যে কি বলে পিআরএ, প্রবাবিলিস্টিক রিস্ক অ্যাসেসমেন্ট, রাইট? এখানে আমাদের প্রবাবিলিস্টিক রিস্ক অ্যাসেসমেন্ট শুড টেল আস যে ওয়ার্স্ট কেস সিনারিও যেটা সম্ভব, মিয়ানমারের সরকার আমাদের গুলি করতেছে এবং মিয়ানমার আমাদের হোস্টেল সরকার, আমাদের সেনাবাহিনী মোতায়েন করতে হবে, আমাদেরকে হাইয়েস্ট গার্ড অবস্থায় থাকতে হবে। তার কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি জানাশোনা ভুল থাকতে পারি, আমি খবর তো ফলো করতেছি টুকটাক, অত করার সময় পাচ্ছি না, কিন্তু করতেছি, একেবারে করতেছি না তা না। এবং আমি ডেডিকেটেডলি সার্চ দিয়ে খবর বের করার চেষ্টা করছি যে সেনাবাহিনীর ভূমিকাটাকে আমি পাই নাই। যদি মিস করে থেকে আমাকে জানান, বাংলাদেশের সেনাবাহিনী কি ডিপ্লয়েড এই মুহূর্তে সেন্ট মার্টিনের চারপাশে ঘেরাও করে রাখছে বাংলাদেশের যুদ্ধ জাহাজ, তারপর বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, নেভি, এরা, তারপর বাংলাদেশের স্পেশাল ফোর্স, এরা কি করতেছে? এরা কি প্রোটেকশন দিচ্ছে মানুষ নাগরিককে, দেশের কি প্রোটেকশন দিচ্ছে? এবং দেখেন যে কথাটা বললাম যে আমি এখানে পলিটিক্যাল পয়েন্ট স্কোর করতে চাই না, পাইসি আওয়ামী লীগ সরকারকে ল্যাং মারার জন্য, যে এটা একটা ট্রিকি সিচুয়েশন হইতে পারতো যে প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী দেশ নিজেই স্ট্রাগল করতেছে তাদের ইন্টারনাল সিচুয়েশন নিয়ে, কি বলে এটাকে, হোমগ্রোন টেরোরিস্ট আর কি, হোমগ্রোন টেরোরিস্টকে নিয়ে তারা স্ট্রাগল করতেছে। সো এটাকে নিয়ে ওভার দ্য টপ একেবারে যুদ্ধ গুলি নিয়ে বসে একটা যুদ্ধান্তেই পরিবেশ তৈরি করার কিছু নেই। তাহলে এটা স্টেট লেভেলে আলাপ আলোচনা করে আমাদের সরকার, বাংলাদেশ সরকার কি ব্রিফিং করতেছে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী কি প্রতি 5 ঘন্টা পর পর সংবাদ সম্মেলন করে মানুষকে ব্রিফ করতেছে কি হইতেছে? তারা কি আমাদেরকে জানাইছে এখন পর্যন্ত যে আমাদের সেই মিয়ানমারের, এগুলো আমি কোথেকে বলতেছি, এগুলো আমি দেখি তো এই দেশে এইভাবে করে, এই জন্য বলতেছি। সভ্য দেশগুলা যেসব দেশে নাগরিকের চারানা পয়সা দাম দেয়, নাগরিকের ট্যাক্সের পয়সাকে হালাল করে, ওইসব দেশ কিভাবে অপারেট করে দেখি তো, ওই অভিজ্ঞতা থেকে বলতেছি, বানায় বলতেছি না। সো বাংলাদেশের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী কি প্রতিদিন, একাধিক না হোক অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে পড়া দিচ্ছে, জনগণকে জানাইতেছে কি পরিবেশ, কি পরিস্থিতি, তারপর আপডেট দিচ্ছে আমাদেরকে? কেন আমি জানি না তো, আমি তো আপডেট খুঁজে পাইলাম না যে মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ হয়েছে কিনা, কোনো কথাবার্তা হয়েছে কিনা, মিয়ানমার সরকার কি ব্যাখ্যা দিছে, কিভাবে আশ্বস্ত করছে, কিভাবে তারা কি ব্যবস্থা নিয়েছে বলে আমি তো কিছুই জানি না, আমি কেন কিছু জানবো না। তো এখন কথা হচ্ছে যে মিয়ানমার সাথে স্টেট লেভেলে কিন্তু আমাদের সম্পর্ক ভালো না। মিয়ানমার অলরেডি তাদের এই যে রোহিঙ্গা আমাদের বাংলাদেশে পাঠাইছে, এগুলো ফেরত নেয় না এবং এগুলো নিয়ে স্টেট লেভেলে কথাবার্তা হওয়ার চেষ্টা করে, মিয়ানমার রেসপন্স করে না। তারপর চায়নার পা ধরে, ইন্ডিয়ার পা ধরে, তারপর ওই যে আমেরিকার পা ধরে হইতেছে বাংলাদেশ অনুরোধ করার চেষ্টা করে, মিয়ানমার পাত্তা দেয় না। এবং চিন্তা করেন, আপনারা কিন্তু বিশ্বের সেরা দেশ, বুঝছেন, আমাদের কিন্তু কোনো এলাই নাই। হ্যাঁ,
একটা কথা আছে না, গরিবের বউ সবার ভাবি। হ্যাঁ, আমরা হইতেছে সবার ভাবি, কিন্তু আলটিমেটলি দিন শেষে কেউই আমাদের আর কি ভাইরা ভাই না। তো মিয়ানমার কিন্তু চায়নার স্ট্রং এলাই, যেভাবে বাংলাদেশ ইন্ডিয়ার স্ট্রং এলাই। কেন? কারণ বাংলাদেশ বিরোধী দল বলে যে দেশ বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে, এই কারণে, উইচ ইজ নট ট্রু। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার যা চায় তাই পায় ইন্ডিয়া বাংলাদেশের এই সরকারের কাছ থেকে, এই কারণে তো এলাই। একইভাবে মায়ানমার চায়নার স্ট্রং এলাই, কারণ চায়না যা চায় তাই মায়ানমারের কাছে পায়। চায়নাতে হইতেছে অলমোস্ট কমিউনিস্ট, মায়ানমারে সরকার বসায় রাখছে, পুতুল সরকার বসানো। চায়নার প্রজেক্ট, চায়নার জিও পলিটিক্যাল ইন্টারেস্টে আছে, সবকিছুই মায়ানমার সরকার সার্ভ করে, যে কারণে চায়না খুব পোক্ত করে ওদেরকে ব্যাকআপ দেয়। তো যে কারণে বাংলাদেশ সরকার সুবিধা করতে পারে না, যদিও বাংলাদেশের ফ্রেন্ড এলাই চায়না হওয়া উচিত, বা ইন্ডিয়া বাংলাদেশের একটা এলাই। কিন্তু যখন এই যে আপনার রোহিঙ্গা সমস্যা হয়, তখন ইন্ডিয়াকে কত অনুনয় বিনয় করছে বাংলাদেশ সরকার মধ্যস্থতা করে দিতে, এদেরকে ফিরিয়ে নিতে। ইন্ডিয়া কিন্তু চেষ্টাও করেনি মধ্যস্থতা করার, অনেস্টলি চেষ্টাও করেন, রাইট? সো কিসের ফ্রেন্ড? তো বেসিক্যালি আমাদের এই দুনিয়াতে কেউ নাই। এই যে মায়ানমারে একটা তামাশা করতেছে, রোহিঙ্গা বাদ দিলাম, এই যে একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটারও কোনো বাংলাদেশ সরকার চায়নার মধ্যস্থতায় হোক, ইন্ডিয়ার মধ্যস্থতায় হোক, আমেরিকার মধ্যস্থতায় হোক, কারো মধ্যস্থতায় হোক বা না হোক, কিছুই করতে পারতেছে না। এটা একটা অবাক করা ব্যাপার যে আমরা আমাদের দেশে আমাদের মানুষ খাইতে পাইতেছে না, বন্দী হয়ে আছে পাশের দেশে গোলাগুলির কারণে, এবং আমাদের দেশের সরকার এটা নিয়ে কোনো ভূমিকাও নিচ্ছে না, আমাদেরকে কিছু জানাচ্ছেও না। সেনাবাহিনী পাঠিয়েছে বলে আমি এখন দেখি না। বিজেপি খবরে যেটুকু জানছি, বিজেপি কোস্টগার্ড এরা নাকি অ্যালার্ট মোডে আছে, এগুলো তো দৌড়ানি দিলে এগুলা খবরের খবরে দেখি দূর দিয়ে ভাগে, দৌড়ানি দেওয়ার আগে এগুলা পালায়। বিজেপি কোর্টগাস্ট অ্যালার্ট অবস্থায় আছে। এটা যদি দেখেন, যদি এমন হতো যে বাংলাদেশের মানুষ ট্র্যাপড অবস্থায় নাই, তুই একটা গুলি বিচ্ছিন্নভাবে খোসায় এসে পড়ছে, তাইলে মানতাম এই কথা যে বিজিবি এবং কোস্টগার্ড অ্যালার্ট মোডে আছে, হাইয়েস্ট অ্যালার্ট অবস্থায় আছে। তারপর তা না, বাংলাদেশকে লক্ষ্য করে গুলি করতেছে, বাংলাদেশের মানুষের গায়ে গুলি লাগতেছে, বাংলাদেশের মানুষ ট্র্যাপ হয়ে আছে, খাইতে পাইতেছে না। এই অবস্থায় আমাদেরকে এই পড়া দিচ্ছেন, ভূগোল বুঝাচ্ছেন যে বিজিবি এবং কোস্টগার্ড অবস্থায় আছে, অ্যালার্ট অবস্থায় আছে। তো যুদ্ধ পরিস্থিতি, সেনাবাহিনী কোথায়? কেন বাংলাদেশের সেন্ট মার্টিনের পুরা দ্বীপ বাংলাদেশ নেভি হইতেছে ঘেরাও করে রাখতেছে না? কেন বাংলাদেশের নেভি শিপে করে মানুষজনকে আনা নেয়া করতেছে না? কেন কিভাবে 10 দিন পর মানুষ ট্র্যাপড হয়ে আছে ওইখানে? আমি সত্যি কনফিউজড। লাইক ইট মেক্স নো সেন্স, ইট মেক্স জিরো সেন্স কিভাবে এটা হইতে পারে। কিন্তু এটা নিয়ে সেরকম উচ্চবাচ্য দেখতেছি না যে টকশোতে সবাই ফাটাই ফেলতে। কিন্তু এই কথা কাউকে দেখেন, মাঝে মধ্যে কনফিউজড হই, তারপর দেখি যে ভাবতেছি যে হয়তো আই এম মিসিং সামথিং এই কারণে বুঝতেছি না। পরে দেখি যে না, আই ডিড নট মিস এনিথিং। ওই যে আপনার ইরানের ঘটনা নিয়ে যখন বলছিলাম যে ইরান হইতেছে এই মুহূর্তে এরকম করে ইসরায়েলে এই হামলাটা করা সম্ভবত উচিত হয় নাই, কারণ সেটা করলে হইতেছে ইসরায়েল ইরানের এই সুযোগটাকে ব্যবহার করে ইরানের পারমাণবিক এনরিচমেন্ট ফ্যাসিলিটিগুলোতে অ্যাটাক করার একটা পায়তারা করবে। সো ইরানের উচিত ধৈর্য ধরা। কিন্তু এই পয়েন্টটা আমি কোনো কাউকে আলোচনা করতে দেখতেছি না। সো আমি কনফিউজ যে মেবি এটা কোনো লেজিট পয়েন্ট না, আমি কোথাও ভুল বুঝতেছি। একটা এপিসোড আলোচনা করে বলছিলাম, রাইট? যদি আপনাদের মনে থাকে। ওমা, যখনই ইরান আক্রমণ করার পর, আগে কাউকে এই পয়েন্টগুলো বলতে দেখি না, কিন্তু ইরান আক্রমণ করার পর তখন অনেক এক্সপার্টকে দেখলাম এক্স্যাক্ট এই পয়েন্টটা বলতেছিল, যে পয়েন্টটা আমি আগে আলোচনা করছি। করে আমি কনফিউজ ছিলাম যে কেন কোনো এক্সপার্ট এই পয়েন্টটা বলতেছে না। তারপর বুঝলাম যে আচ্ছা না, তার মানে একটা লিজিট পয়েন্টই মেক করতেছিলাম, আগে কেউ করে নাই, এখন করতেছে। তাই জন্য একটু উইয়ার্ড ব্যাপার। তো একইভাবে বলতেছি যে এই কোনো টকশোতে বাংলাদেশের আমি এই পয়েন্টটা নিয়ে কাউকে উচ্চবাচ্য করতে দেখতেছি না। এই কারণে আমি ভাবতেছি মেবি আমার কোনো ইনফরমেশন গ্যাপ আছে, খবর শোনায় গ্যাপ আছে, বোঝায় গ্যাপ আছে, কিন্তু আই ডোন্ট সি ইট ওয়ার, আই ডোন্ট সি ইট হাউ, রাইট? এটা কিভাবে হইতে পারে যে বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশ মিলিটারি ডিপ্লয়েড না? কিভাবে হইতে পারে বাংলাদেশ কি জানি বলে সেনাবাহিনী, বিমান বাহিনী হেলিকপ্টারে করে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসতেছে না? কিভাবে হইতে পারে পুরা সেন্ট মার্টিন শত শত না হোক 20-30টা বাংলাদেশের যুদ্ধ জাহাজে ডিপ্লয়েড না? কিভাবে এটা হইতে পারতেছে? এটা আমার মাথায় ঢুকতেছে না, আমি বুঝতে পারতেছি না। আমাকে একটু বুঝান, খবর যারা শুনতেছেন, আমি যদি কিছু মিস করে থাকি আমাকে জানান। আমার ঘাটাঘাটিতে আমি ডেডিকেটেড রিসার্চ করে আমার যেমন হয়েছে আমি কিছু মিস করি নাই এবং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখেন, বাংলাদেশ সরকারও তার দায়িত্ব পালন করে না। এই দেশে সেনাবাহিনী আকাম খালি রেশনের চাল খেয়ে সকাল বিকাল লেফট রাইট করে আর হইতেছে রাস্তার মধ্যে জনগণের সাথে পাল্টামি করে। যখনই টেস্টেড হয়, যখনই প্রয়োজন দেখা পড়ে, কাউকে খুঁজে পাওয়া যায় না। তারপরও নাকি এই সরকার এই দেশের গুণগান করতে হবে, ভালোবাসতে হবে। কি কারণে? কিসের বিনিময়ে? খালি ট্যাক্স দিয়ে এদেরকে পাঠার জন্য? আচ্ছা।